আজ ৬ই আগস্ট ২০২৫। ঠিক এক বছর আগে বাংলাদেশে যে গণ-অভ্যুত্থান হয়েছিল, আজ তার প্রথম বার্ষিকী। হ্যাঁ, আর এই উপলক্ষেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। এবং সেই সাথে বহুল আলোচিত জুলাই ঘোষণাপত্র, সেটাও প্রকাশ করা হলো। আসসালামু আলাইকুম। শুরুতেই আপনাদের সবাইকে মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় জুলাই গণ-অভ্যুত্থানের বছর পূর্ণ হবে। যাদের আত্মত্যাগের কারণে এই অভ্যুত্থান সম্ভব হলো, আমরা তাদেরকে এবং তাদের পরিবারকে প্রতি মুহূর্তে আমাদের দৃষ্টিতে রেখেছি। ঠিক ২৮ দফার এই ঘোষণাপত্র, এটা নিয়ে কিন্তু সবার মধ্যে বিরাট একটা আগ্রহ ছিল। তো আজকের এই পর্যালোচনায় আমরা ঠিক কি দেখব? আমরা মূলত এই ঘোষণাপত্রের একদম ভেতরের বিষয়গুলো বোঝার চেষ্টা করব। মানে কি আছে এতে, আচ্ছা, আর বিভিন্ন রাজনৈতিক দল তারা কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে, অন্তর্বর্তী সরকারের গত এক বছরের কাজকর্মই বা কেমন ছিল। ভবিষ্যৎ পরিকল্পনাগুলো নিশ্চয়ই আসবে আলোচনাতে। অবশ্যই এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের জন্য এর অর্থটা কি দাঁড়াচ্ছে সেটাই বোঝার চেষ্টা করব। আমাদের হাতে তো বেশ কিছু সূত্র আছে, তাই না? হ্যাঁ, বিভিন্ন নিউজ রিপোর্ট, রাজনৈতিক দলগুলোর বিবৃতি, প্রধান উপদেষ্টার নিজের ভাষণ আর বিশ্লেষকদের নানা মতামত, এগুলোই আমাদের আলোচনার ভিত্তি। বেশ, তাহলে চলুন ঘোষণাপত্রটা দিয়েই শুরু করি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এটা পাঠ করা হলো। সেখানে তো বিএনপি, জামায়াত, এনসিপি এরকম বিভিন্ন দলের নেতারাই উপস্থিত ছিলেন। তো ঘোষণাপত্রে ঠিক কিসের উপর বেশি জোর দেওয়া হয়েছে? মূল বিষয়গুলো কি? দেখুন, এটার একটা বেশ বড় অংশ জুড়ে আছে কিন্তু ঐতিহাসিক প্রেক্ষাপট। যেমন ধরুন, একেবারে সেই উপনিবেশ বিরোধী সংগ্রাম থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, আচ্ছা, তারপর স্বাধীনতার পর আওয়ামী লীগের শাসন, বাকশাল পর্ব, সিপাহী জনতার বিপ্লব, আবার ৯০-এর গণ-অভ্যুত্থান, এই সব কিছুরই উল্লেখ আছে। আর বিশেষভাবে গত ১৬ বছরের যে আওয়ামী লীগ শাসন, সেটাকে ঘোষণাপত্রে ফ্যাসিবাদী বলা হয়েছে। মানে গুম, খুন, দুর্নীতি, ভোটাধিকার হরণ, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস, এই সব অভিযোগগুলো আনা হয়েছে। আর ২০২৪ সালের যে ঘটনাগুলো, মানে অভ্যুত্থান, সেটার ব্যাপারে কি বলা হয়েছে? সেটারও বেশ বিস্তারিত বর্ণনা আছে। কিভাবে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা শুরু হলো, তারপর দমন পীড়ন হলো এবং সেটা একটা গণ অভ্যুত্থানে রূপ নিল, মিলিটারি সমর্থন এবং শেষে শেখ হাসিনার পতন ও দেশত্যাগ, এই পুরো বিষয়টাই তুলে ধরা হয়েছে। ঘোষণাপত্র অনুযায়ী এই অভ্যুত্থানের তাৎপর্যটা কি? ঘোষণাপত্রে বলা হচ্ছে যে এটার মাধ্যমে জনগণের সার্বভৌমত্ব আবার প্রতিষ্ঠিত হয়েছে। আর ডক্টর ইউনূসের সরকার? হ্যাঁ, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হল, সেটা সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতেই হয়েছে। মানে এটাকে বৈধ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলা হচ্ছে ঘোষণাপত্রে। আচ্ছা, তাহলে ভবিষ্যতের রূপরেখাটা কি? মানে কিসের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে? বেশ কয়েকটা মূল প্রতিশ্রুতি আছে, যেমন ফ্যাসিবাদ, বৈষম্য আর দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র গঠন করা, সুশাসন, একটা সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এইগুলো। আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে? হ্যাঁ, রাষ্ট্রীয় আর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক সংস্কারের কথাও খুব স্পষ্টভাবে বলা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলো মনে হচ্ছে? আমার মনে হয় দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। এক, বিগত ১৬ বছরের যে অপরাধগুলো, বিশেষ করে গুম, খুন, নির্যাতন, সেগুলোর দ্রুত বিচার করা। আর দুই, জুলাই শহীদদের জাতীয় বীর হিসাবে স্বীকৃতি দেওয়া এবং তাদের পরিবার ও আহতদের আইনি সুরক্ষা দেওয়া। এই ঘোষণাপত্রটি তো সংবিধানেও যুক্ত করার কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, ভবিষ্যতে যখন নির্বাচন হবে, সেই নির্বাচিত সংসদের মাধ্যমে সংবিধান সংস্কার করে এটাকে তফসিলভুক্ত করার অঙ্গীকার করা হয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণেও তো এসবেরই প্রতিধ্বনি ছিল। একদম, তিনি শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, আর তাদের জন্য সরকার যে আর্থিক সাহায্য বা চিকিৎসার ব্যবস্থা করেছে সেটারও উল্লেখ করেছেন। প্রায় ৮৮৫ কোটি টাকার মতো ব্যয় হয়েছে বললেন। সরকার তো কাজ করছে মূলত ৩টা ম্যান্ডেট নিয়ে, তাই না? ঠিক, তারা নিজেরাই বলছে তাদের ৩টা প্রধান ম্যান্ডেট। সেগুলো কি কি, একটু বিস্তারিত বলবেন? প্রথমটা হলো বিচার এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করা। আচ্ছা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ড সহ গত ১৬ বছরের বিভিন্ন অপরাধের বিচার কিন্তু শুরু হয়ে গেছে। শেখ হাসিনার বিচারও এর অন্তর্ভুক্ত? হ্যাঁ, তার বিরুদ্ধেও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। মানে বেসামরিক মানুষের উপর ব্যাপক বা পরিকল্পিত হামলার অভিযোগ।
বিচার চলছে, যদিও তিনি অনুপস্থিত। আর দ্বিতীয় ম্যান্ডেট? দ্বিতীয়টা হল রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন ও সংস্কার। সরকার বলছে বিভিন্ন মন্ত্রণালয় আর খাতে তারা 1000-এরও বেশি সংস্কার পদক্ষেপ নিয়েছে। একটা জুলাই সনদ তৈরির কথাও শোনা যাচ্ছিল। হ্যাঁ, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে সেরকম একটা সনদ তৈরির চেষ্টা চলছে বলেও জানা গেছে। আর তৃতীয় ম্যান্ডেট? সেটা নিশ্চয়ই নির্বাচন। অবশ্যই। তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ ম্যান্ডেট হল একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। সেটাও তো সরকার আরও কিছু কাজের কথা বলছে। হ্যাঁ, আরও অনেক কিছু আছে, যেমন অর্থনীতিকে আবার চাঙ্গা করা, মানে ব্যাংকিং খাত, রিজার্ভ বাড়ানো, বিনিয়োগ আনা, এইসব। বাজেট সংকোচন করা হয়েছে, এনভিআর পুনর্গঠন করা হচ্ছে। জনগণের দৈনন্দিন জীবন সম্পর্কিত কিছু আছে, যেমন দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করা, নাগরিক সেবাগুলো ডিজিটালাইজ করার একটা প্রকল্প আছে নাগরিক সেবা বাংলাদেশ নামে। আর চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো, রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক স্তরে আরও তৎপর হওয়া, এগুলোও তাদের পরিকল্পনায় আছে। কিন্তু এই যে এত সব পরিকল্পনা, এই ঘোষণাপত্র, এসব নিয়ে তো সব রাজনৈতিক দল একমত নয়, তাই না? এখানে তো বিষয়টা একটু জটিল হয়ে যাচ্ছে। একদম ঠিক। এখানেই নানা মত দেখা যাচ্ছে। যেমন ধরুন বিএনপি, তারা কিন্তু ঘোষণাপত্র আর নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা আশাবাদী? হ্যাঁ, তারা আশা করছে এর মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে। এমনকি তারেক রহমানও তার ভাষণে সংযমের কথা বলেছেন, অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হতে বলেছেন। কিন্তু জামায়াতে ইসলামী, তাদের প্রতিক্রিয়া তো বেশ ভিন্ন। হ্যাঁ, জামায়াত রীতিমতো হতাশ। তারা বলছে ঘোষণাপত্রে জনগণের আসল আকাঙ্ক্ষার প্রতিফলনই ঘটেনি। আর এটা বাস্তবায়নের কোনো পরিষ্কার রোডম্যাপ বা রূপরেখাও নেই। সংবিধানের প্রস্তাবনায় এটা অন্তর্ভুক্ত না করায়ও তারা বেশ অসন্তুষ্ট। তাদের মূল দাবিটা কি তাহলে? তাদের মূল দাবি দুটো। এক, সংস্কার, বিশেষ করে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেম চালু করা, মানে যে দল যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে সংসদে আসন পাবে। আর দ্বিতীয় দাবি? দ্বিতীয়ত, গণহত্যার বিচার। তারা বলছে এই দুটো জিনিস ছাড়া নির্বাচন অর্থহীন হবে। এই নিয়ে তারা আলাদা সমাবেশও করেছে। এনসিপি আর খেলাফত মজলিসের অবস্থানটা কেমন? তারাও কি অসন্তুষ্ট? কিছুটা। এনসিপি ঘোষণাপত্রকে স্বাগত জানালেও এটাকে অসম্পূর্ণ বলেছে। কেন? তাদের মতে কিছু ঐতিহাসিক ঘটনা, যেমন ৪৭-এর দেশভাগ বা শাপলা চত্বর, কোটা সংস্কার, নিরাপদ সড়কের মতো আন্দোলনগুলোর উল্লেখ নেই। শহীদের সংখ্যা নিয়েও তাদের প্রশ্ন আছে। তারা কি চায়? তারা চায় অন্তর্বর্তী সরকার নিজেই একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার বা এলএফও জারি করে এই ঘোষণাপত্র বাস্তবায়ন করুক এবং তারপর সেই ভিত্তিতে নির্বাচন দিক। তারা নতুন সংবিধানেরও দাবি জানিয়েছে আবার। খেলাফত মজলিসও কি একই রকম ভাবছে? প্রায়। তারাও এটাকে অপূর্ণাঙ্গ বলে সংশোধন চেয়েছে। প্রায় একই কারণ দেখিয়েছে। ৪৭-এর দেশভাগের ইতিহাস উপেক্ষা করা, ১১১ সরকারকে বৈধতা দেওয়া, শহীদের সংখ্যা কম দেখানো, পিলখানা হত্যাকাণ্ড বা শাপলা চত্বরের কথা না থাকা, এইসব। তারাও বলছে সংস্কার ছাড়া নির্বাচন মানবে না। তার মানে দাঁড়াচ্ছে নির্বাচন অনুষ্ঠানের আগে এই সংস্কারগুলো হবে কি হবে না, এটা নিয়ে একটা বড়সড় প্রশ্ন কিন্তু ঝুলে থাকছে। ঠিক তাই। আর এর মধ্যেই কিন্তু শেখ হাসিনার বিচার প্রক্রিয়াও চলছে। হ্যাঁ, সেটার কি অবস্থা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার অনুপস্থিতিতেই বিচার চলছে। ভারত তো প্রত্যর্পণের অনুরোধে সাড়া দেয়নি, এরকম অভিযোগ আছে। বিচার প্রক্রিয়া কি মানুষ দেখতে পাবে? হ্যাঁ, সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে কিছু ব্যতিক্রম হয়তো থাকবে। আন্তর্জাতিক মিডিয়া কি বলছে? দ্য গার্ডিয়ানের মতো পত্রিকাও বিশ্লেষণ করেছে। তারা বলছে হাসিনাকে তার কাজের জন্য জবাবদিহি করতেই হবে। তবে এটাও বলছে যে বিচারটা রাজনৈতিক হাতিয়ারে পরিণত হওয়ার একটা ঝুঁকি আছে। আর বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়েও সংশয় প্রকাশ করেছে কেউ কেউ। এর মধ্যেই তো বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচিও পালিত হল। হ্যাঁ, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, বগুড়া, সিলেট, বিভিন্ন জায়গায় নানা আয়োজন হয়েছে। ঢাকা একটা ড্রোন শোর কথা শুনছিলাম। হ্যাঁ, ডু ইউ মিস মি নামে একটা ড্রোন শো হয়েছে ঢাকায়, বেশ আলোচিত সেটা। সেখানে আগের সরকারের বিভিন্ন কাজকর্ম একটু সমালোচনামূলক ভঙ্গিতে তুলে ধরা হয়েছে।
সব মিলিয়ে যদি দেখি জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পর বাংলাদেশ কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে অন্তর্বর্তী সরকারের সংস্কার আর ন্যায় বিচারের প্রতিশ্রুতি, আর অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের একেবারে ভিন্ন ভিন্ন দাবি, ভিন্ন ভিন্ন প্রত্যাশা, একটা চাপ তো আছেই। জুলাই ঘোষণাপত্র একটা পথের দিশা দেওয়ার চেষ্টা করেছে বটে, কিন্তু এর আসল বাস্তবায়ন আর সবচেয়ে বড় কথা, সব পক্ষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরা, এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সামনের দিনগুলোই বলে দেবে আসলে কি হতে চলেছে। হ্যাঁ, বাংলাদেশ এই ঐতিহাসিক মুহূর্তটাকে কিভাবে কাজে লাগায় সেটাই দেখার বিষয়। তবে একটা মৌলিক প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, তাই না? কি প্রশ্ন? যে বিরাট পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে এই গণ অভ্যুত্থানটা হলো, সেই পরিবর্তনটা কি কেবল শাসকের মুখ বদলেই থেমে থাকবে, নাকি আমরা রাষ্ট্র কাঠামোর একটা গভীর, একটা টেকসই রূপান্তর দেখতে পাব? এটাই এখন $1 মিলিয়ন প্রশ্ন, উত্তরটা ভবিষ্যতের হাতেই।